আচ্ছা, এবার দেখো যে আমরা গ্রুপ ওয়ানের একটা হচ্ছে হলো তোমাদের হচ্ছে হলো, মানে আমরা দেখতেছিলাম যে গ্রুপ ইলেকট্রন বিন্যাসী হচ্ছে পর্যায় সারণীর মূলনীতি, মানে এটার পক্ষে আলোচনা করতেছিলাম। তো প্রথমত তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি তোমার হচ্ছে পর্যায় সারণীতে অবস্থানটা নির্ণয় করা যায়, ঠিক না? তারপরে হচ্ছে তোমার আহ আরো বিভিন্ন ধর্ম যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো আগে দেখো যে প্রথমে আগে আমরা আলোচনাটা করি যে দেখুন যে আমরা গ্রুপ ওয়ান লিখছিলাম। সাপোজ যে আমি যদি গ্রুপ ওয়ানের সবগুলো মৌলকে নিয়ে তুলনা করি, যে ইন জেনারেল যদি তুলনা করি, যে দেখুন যে কপি হচ্ছে, আচ্ছা এটা নিচে নিয়েছি। তো এখানে আমাদের কথা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূলনীতি বা হচ্ছে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। প্রথমত হচ্ছে তোমার হচ্ছে এদের অবস্থান, মানে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নিখুঁত ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোন পর্যায় সারণীর নিখুঁত অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। মানে পর্যায় ও হচ্ছে তোমার পর্যায় ও গ্রুপ নম্বর সহ। এখন খেয়াল করো যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কোনো পর্যায় সারণীর নিখুঁত অবস্থান শনাক্ত করা সম্ভব হয় পর্যায় ও গ্রুপ নাম্বার সহ। এখন সেকেন্ড থিংসটা হচ্ছে তোমার ধর্ম গুলো পর্যায়কারে আবর্তিত হয় এই ইলেকট্রন বিন্যাসের জন্য। বা আমরা যেটা জানি যে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর তোমার হচ্ছে কোন মৌলের যোজনীকতা হবে, রাসায়নিক ধর্ম কেমন হবে, এগুলো ডিপেন্ডস করে। সো এইখানেও ওই ব্যাপারটাই ঘটে যে দেখো যে আমরা কি জানি যে ধরো গ্রুপ ওয়ানের কথা চিন্তা করতেছি, যে গ্রুপ ওয়ান ফার্স্ট থেকে একটা হিন্টস দিয়ে আসতেছি যে তোমার হচ্ছে গ্রুপগুলোর সকল মৌলের ধর্ম মোটামুটি একই। আচ্ছা, এখন খেয়াল করো যে গ্রুপ একে কারা কারা আছে। গ্রুপ একে আছে তোমার হচ্ছে হাইড্রোজেন, যেটা হচ্ছে তোমার হাইড্রোজেন হিলিয়াম। হ্যাঁ, হাইড্রোজেন হিলিয়াম। কেন গ্রুপ বলতে কোন বোঝায়? নিচের দিকের গুলো বোঝায়। ও সরি পরে বলি। হাইড্রোজেন, তারপরে এই লিথিয়াম, এইদিকে বোঝায় হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। বুঝছো? আচ্ছা আচ্ছা। তো হাইড্রোজেনের জন্য আমি বলতে পারি এটা হবে 1s1। তারপর লিথিয়াম 3 এর জন্য লিখতে পারি 1s2, 2s1। সোডিয়াম 11 এর জন্য আমি লিখতে পারি 1s2, 2s2, 2p6, 3s1। এরপর হচ্ছে পটাশিয়াম 19 এর জন্য আমি লিখতে পারি তোমার হচ্ছে 1s2, 2s2, 2p6, তারপর হচ্ছে 3s2, 3p6, 4s1। তো এবার তুমি খেয়াল করো যে এই যে গ্রুপ এক আসছে, ঠিক আছে, এবং গ্রুপ একে আসার জন্য দেখো কি আদিল, হ্যালো, শোনা যাচ্ছে? কি রে তোমার না আজকে প্রাইভেট আছে? জি ভাই ছিল, বাট ওটা শুক্রবারে দিছি। আজকে কয়টায়? শুক্রবারে? ওটা 12টা থেকে 1টা। ওকে, শুক্রবারে ক্লাস 3টায়।
শুক্রবারে ক্লাস বিকাল 3টায়। ওকে ভাইয়া। মঙ্গলবারেরটা। ওকে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। এখন দেখো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 আর 4s1 আছে। সো এখন দেখো, তুমি যদি সবগুলা মৌলের শেষের দিকে তাকাও, দেখো যে সর্বশেষ কক্ষপথে, আমি যে কক্ষপথগুলো আলাদা আলাদা করি, এই দেখো এটা একটা কক্ষপথ, মেইন অরবিট, মেইন অরবিট, দেন হচ্ছে এটা একটা অরবিট, এটা একটা অরবিট, দেন এটা একটা অরবিট, দেন হচ্ছে এটা একটা অরবিট, দেন এটা একটা অরবিট, এটা একটা অরবিট, এটা একটা অরবিট। অরবিট বলতে প্রধান শক্তি স্তর বোঝায়, এবং প্রধান শক্তি স্তর বলতে এটা 1 নম্বর প্রধান শক্তি স্তর, 2 নম্বর প্রধান শক্তি স্তর, 3 নম্বর প্রধান শক্তি স্তর, 4 নম্বর প্রধান শক্তি স্তর। এবং খেয়াল করো যে প্রত্যেকটা মৌলের সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষ প্রধান শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে। এখন কোন একটা মৌলের বা অনেকগুলা মৌলের যদি সর্বশেষ কক্ষপথে একই রকম ইলেকট্রন থাকে, তাহলে কি তাদের যোজনী, তারপরে তোমার হচ্ছে রাসায়নিক ধর্ম কি মোটামুটি একই হবে না? বলো তো, হবে কি না? কারণ তাদের সর্বশেষ কক্ষপথের যে প্রধান শক্তি স্তরের বিন্যাস, সেটা কিন্তু মোটামুটি একই। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো খেয়াল করো যে এখানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস, সর্বশেষ কক্ষপথের বা বাইরের প্রধান শক্তি স্তরে, বাইরের প্রধান শক্তি স্তরে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস একই। যেহেতু তাদের সর্বশেষ কক্ষপথের বা সর্ববাহিরের প্রধান শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস একই, তাহলে মানে তাদের যোজনী, তারপর ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ব্যাপার স্যাপার গুলো কি হবে? সেম হবে না? হবে কি না? জি ভাইয়া। তো এই জন্য দেখো যে যেহেতু তোমার, আমি বলতে পারি যে যেহেতু আমি বলতে পারি যে যেহেতু আহ, বলতে পারি হচ্ছে যেহেতু যেহেতু কোন মৌলের যোজনী, ইলেকট্রন ত্যাগ, গ্রহণ কিংবা শেয়ার মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, তাই একই গ্রুপের সকল মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস
একই হওয়ায় এর রাসায়নিক ধর্ম মোটামুটি একই। সো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে কিভাবে হচ্ছে তোমার ধাতু অধাতু, তারপর তোমার হচ্ছে ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, এই সব বিষয়গুলো হচ্ছে নির্ভর করে। এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত বিশাল ব্যাখ্যা হয়েছিল ওই তোমার ক্লাস 8-এ থাকতে, এবং আশা করি তোমরা ছিলা এবং জানো, ঠিক না? জি আচ্ছা, ভাইয়া। এখন খেয়াল করো যে মোটামুটি যেহেতু একই, এখন তার মানে তুমি এখন দেখো যে আদিল, তোমার কি কালকে কোনো পরীক্ষা আছে? না ভাইয়া, হ্যাঁ ইংলিশ আছে কয়টায়? 12টায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস একই হয়, এর রাসায়নিক ধর্ম মোটামুটি একই, বুঝতে পারছো? তো এখন মনে করো যে ধরো হচ্ছে সোডিয়াম, যে আমরা জানি যে আমরা কি জানি যে ধরো হচ্ছে ধাতুদের ক্ষেত্রে, বা ধরো যে কোনো একটা আমি যদি ধরি যে সাপোজ যে কোনো মৌলের, ধরো হচ্ছে সাপোজ ধরলাম যে যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ বা সর্ববাহিরের বাহিরে শক্তি স্তরে সর্ববাহিরের শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন থাকে, সে সকল মৌল সাধারণত ওই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হওয়ার প্রবণতা দেখায়। ভাই আচ্ছা, হাইড্রোজেনের কি হয়? হাইড্রোজেন কি ইলেকট্রন গ্রহণ করে নাকি ইলেকট্রন ত্যাগ করে? কারণ দুইটা করলেই তো ওই শেষ, মানে নিষ্ক্রিয় হয়ে যায়, তাই না? হ্যাঁ, কি করে? হাইড্রোজেন বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে। হাইড্রোজেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে, কারণ গ্রুপ একে আছে, বুঝছো? আর গ্রুপ একে সবাই কি ইলেকট্রন ত্যাগ করে বা হচ্ছে ধাতব আচরণ দেখায়। তো হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু সেটা রেয়ার কেস, কিছু কিছু ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তো দেখো, তো সর্বশেষ বা সর্ববাহিরের শক্তি স্তরে একটিমাত্র ইলেকট্রন থাকে, তারাই হচ্ছে তোমার ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। আচ্ছা, খেয়াল করো তো যে এখানে তোমার সবগুলা মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। একটা। তার মানে সবাই কি একটা করে একটা। ইলেকট্রন ত্যাগ করবে না? সবাই জি একটা করে ভাইয়া। ইলেকট্রন ত্যাগ করবে, এবং এইভাবেই গ্রুপ একের সবাই হচ্ছে একটা করে ইলেকট্রন ত্যাগ করে, এবং এই জন্য এরা সবাই ধাতু, কারণ ধাতুরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে, বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো যে সোডিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস,
তো সোডিয়াম 2,3 এর ইলেকট্রন বিন্যাস। তো এবার খেয়াল করো যে সোডিয়াম 23 এর ইলেকট্রন বিন্যাসে কি বলছে। তো সোডিয়াম 23 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার যে ধরো হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তো এটা দেখো কি করবে, সর্বশেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন আছে তার মানে ও একটা ইলেকট্রন ত্যাগ করবে। ভাইয়া একটা আচ্ছা, এই যে এন এর পাশে এটা তো ভর সংখ্যা দিছেন তাই না ভাইয়া? না না, তেইশ এটা ভর এন এ সংখ্যা না, তো 23, এটা 23 মানে তো হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এন এ তে কবে 23টা ইলেকট্রন পাবে ভাইয়া? আচ্ছা সোডিয়াম 23, আচ্ছা তুমি যে ভর সংখ্যার কথা বলতেছো ওটা মানে বোঝা যাচ্ছে ইউরেনিয়াম 238। এটা ব্র্যাকেট দিয়ে লেখেন, এটা হাইফেন দিয়ে লেখেন, বুঝছো? না স্যার, মানে যখন ভাইয়া আসলে সোডিয়াম তো 11 পড়ছে এই জন্য হঠাৎ করে 23 ও তাই আচ্ছা, ভাবলাম দুঃখিত 23 মিনিটের দুঃখিত ভর সংখ্যা। দুঃখিত দুঃখিত দুঃখিত, সোডিয়াম তো 11, হ্যাঁ। আচ্ছা, তো সোডিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 3s1, আচ্ছা এখানে ঠিক লিখছি। তো সোডিয়াম প্লাস হওয়া মানে কিন্তু ওই যে সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে যাওয়া। সো 3s 1s2 2s2 2p6, আর হচ্ছে এখানে কিছু থাকবে না, প্লাস একটা ইলেকট্রন চলে যাবে। তো যখন একটা ইলেকট্রন চলে গেল তখনই কিন্তু ওই সোডিয়ামটা প্লাস হয়ে গেল। এখন কোথা থেকে ইলেকট্রনটা যাবে? ইলেকট্রন সব সময় সর্বশেষ কক্ষপথ থেকে বের হবে। তো এটা মাথায় রাখা উচিত যে ইলেকট্রন সবসময় সর্বাবস্থাতে সর্বশেষ কক্ষপথ থেকে সর্বশেষ কক্ষপথ থেকে নির্গত হবে। তো এখন ইলেকট্রন সবসময় সর্বাবস্থাতে সর্বশেষ কক্ষপথ থেকে নির্গত হবে। তো দেখো সোডিয়ামের ক্ষেত্রে এটা সিম্পল জিনিস যে তোমার সোডিয়ামের যখন 11 Na11, এটা মানে হচ্ছে 1s2 2s2 2p6 and 3s1। এখন তোমার এখানে আমি বলতে পারি যে তাহলে দেখো এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, and এটা একটা কক্ষপথ। সো সর্বশেষ কক্ষপথ এখানে কত বলো তো? 3। ধর আমি যদি এটাকে এইভাবে লিখি যে 1s2 2s2 2p6 3s1। তো দেখো 1s2 2s2 2p6 3s1। সো সর্বশেষ কক্ষপথ যেহেতু এখানে 3, তার মানে ইলেকট্রনটা যাবে এইখান থেকে। সো এটা ইলেকট্রন গেলেই এই পুরো টার্মটা তখন হয়ে যাবে সোডিয়াম প্লাস। বুঝতে পারছো? আর যদি কখনো ইলেকট্রন প্রবেশ করে তাহলে কোথায় প্রবেশ করবে? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করবে। বুঝতে পারছো? আচ্ছা, ইলেকট্রন প্রবেশটা একটু পরে আসতেছি, আগে ইলেকট্রন ত্যাগ করাটা বুঝছো। ইলেকট্রন ত্যাগটা বুঝছো সবাই, যে কোথা থেকে ইলেকট্রনটা ত্যাগ হবে? সবসময় সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা ত্যাগ হবে, বুঝছো? জি ভাই, বুঝছি। জি ভাই এখন বুঝছি। খেয়াল করো, ধরো এইবার একটা তোমার হচ্ছে ধরো মৌল দিলাম যে ইলেকট্রন কোথা থেকে ত্যাগ হবে। ধরো হচ্ছে আয়রনের কথা চিন্তা করো, সে আয়রন কত 26 না? জি ভাই, 26। জি ভাই 26। এটা মানে 1s2 2s2
2p6 3s2 3p6 4s2 3d6, এটা না? এটা হচ্ছে আয়রনের তোমার হচ্ছে কি বলবো ইলেকট্রন বিন্যাস। তো এখন আমি যদি এটাকে ওই যে তোমার হচ্ছে অরবিটাল আকারে লিখি, সো তাহলে দেখবো অরবিটাল এন্ড স্পিন আকারে যদি আমি লিখি এটা দেখতে এরকম হবে। টু এস টু টু পি সিক্স, তারপর হচ্ছে থ্রি এস টু, এরপরে হচ্ছে থ্রি পি সিক্স, এরপরে হচ্ছে তোমার থ্রি ডি সিক্স, কি হলো কেন অটো কাজ করতেছে না কেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাই শোনা যায়। ও শোনা জি ভাই, যাচ্ছে। তো শেপ আসতেছে না কেন? ও শেপ তো আসতেছে। আচ্ছা ঠিক আছে, অনেস্ট টু থ্রি ডি সিক্স, তার মানে 1 2 3 4 5 6, আর 4s2 মানে হচ্ছে দুইটা ইলেকট্রন আছে। আচ্ছা, যখন Fe2+ গঠন হচ্ছে তখন কই থেকে ইলেকট্রনটা বের হবে বলো তো? 4 নাম্বার। টু পি সিক্স থ্রি ডি সিক্স 4s2। ধরো যদি Fe3+ বলে, তার মানে তোমার হচ্ছে ধরো আমি যদি Fe2+ বলি, তার মানে 4 নম্বর থেকে ইলেকট্রনটা সরে যাবে। তার মানে ইলেকট্রন সরে যাবে তোমার কই থেকে? এই যে ওই 2 থেকে একবারে সরে যাবে, কারণ এটা দেখতে এরকম লাগবে। আর আমি যদি Fe3+ বলি, মানে এখান থেকে 2টা ইলেকট্রন উঠে গেছে, এটা আমি বলবো 2 ইলেকট্রন উঠে গেছে। আর Fe3+ মানে হচ্ছে তোমার এই আরো একটা ইলেকট্রন কই থেকে যাবে? এবার যেহেতু 4s2 থেকে চলে গেছে, 2টা ইলেকট্রন চলে গেছে, আর একটা ইলেকট্রন গেলেই তো Fe3+ এ কনভার্ট হবে। তার মানে ওই আরেকটা নতুন ইলেকট্রন সরে যাওয়ার জন্য সর্বশেষ কক্ষপথ এখানে কি? 3 নম্বর কক্ষপথ, এবং 3 নম্বর কক্ষপথের সর্বশেষ উপশক্তি স্তর কি? ডি। তার মানে ডি থেকে একটা চলে যাবে এবং এটা হবে 3d5, আর এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে। তো এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে এটা থাকবে এরকম, বুঝতে পারছো? তো এটা হচ্ছে Fe3+। তো এখান থেকে 3টে ইলেকট্রন চলে গেছে, বুঝতে পারছো সবাই? জি ভাই বুঝছি। আলবি বুঝছো পুরো বিষয়টা? জি ভাই বুঝছি। আর কোনো কনফিউশন আছে? ওকে নাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তাহলে এই যে সর্বশেষ কক্ষপথের উপরে কিন্তু তোমার ইলেকট্রন একটা ইলেকট্রনের মানে একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে না কি করবে, এই সকল বিষয় কিন্তু ডিপেন্ডস করে। সো এগুলো যেহেতু ডিপেন্ডস করতেছে, এই জন্য তোমাকে এটা বুঝতে হবে যে তাহলে হচ্ছে আমার এই সর্বশেষ কক্ষপথের উপর যেহেতু ডিপেন্ড করতেছে, তাহলে এই সর্বশেষ কক্ষপথটা অনেক জরুরি, এবং এই কক্ষপথটাতে কিরকম ইলেকট্রন আছে বা ইলেকট্রন বিন্যাস আছে এটা শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারি ইলেকট্রন বিন্যাস ব্যবহার করে। তো ইলেকট্রন বিন্যাস হচ্ছে তাহলে এটা মানে দেখায়। এখন খেয়াল করো যে আবার ধরো ক্লোরিনের কথা যদি আমি চিন্তা করি, যে সে ক্লোরিন
ক্লোরিনের হচ্ছে হলো তোমার ক্লোরিন হচ্ছে আমার 17। আমি যদি লিখি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 60টি। সে সকল মৌল সাধারণত তোমার হচ্ছে একটি ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক আধানে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। পরিণত হওয়ার প্রবণতা দেখায়। তোমাদের এখন তো এখন খেয়াল করো ক্লোরিন 17 আসলে কি করে। ক্লোরিন 17 এর তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো ক্লোরিন 17 Cl 17, সো ক্লোরিন 17 এ খেয়াল করলে দেখতে পারবা যে এখানে আসতেছে 1s2 2s2 2p6 দেন হচ্ছে 3s2 3p5 3s2 আর হচ্ছে 3p5। সো এখানে যখন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে তার মানে এটা আমি বলতে পারি যে ধরো এখানে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, সো ইলেকট্রন গ্রহণ করলেও সেটা মানে ইলেকট্রন কোথায় গৃহীত হবে? সর্বশেষ কক্ষপথে শুধুমাত্র গৃহীত হবে, অন্য কোথাও এটা গৃহীত হবে না। তো ইলেকট্রন সর্বদা এর সর্বশেষ কক্ষপথে প্রবেশ করবে। আচ্ছা ঠিক আছে, তো এবার খেয়াল করো যে যেহেতু হচ্ছে সর্বশেষ কক্ষপথে প্রবেশ করতেছে তার মানে এই যে একটা ইলেকট্রন আসলো এটা কোথায় প্রবেশ করবে? সর্বশেষ কক্ষপথে প্রবেশ করবে, এবং সর্বশেষ কক্ষপথটা এখানে হবে হচ্ছে ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p6। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে আমার ক্লোরিন 17 এর ইলেকট্রন বিন্যাস। এটা হচ্ছে ক্লোরিন 17 এর ইলেকট্রন বিন্যাস। তো এখন এখানে আসলে সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল হচ্ছে এই যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 60টি। তো দেখি এখানে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস 60টি ছিল কিনা। সো এটা প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এবং এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। তো ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে বাকিরাও কি একটা ইলেকট্রন গ্রহণ করবে কিনা এটা আমার পর্যায় সারণী দেখলে বুঝে দিব। এখন ক্লোরিন পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে অবস্থান করতেছে? সো পর্যায় রুলস অনুযায়ী দেখো যে যদি সর্বশেষ কক্ষপথে এসওপি থাকে তাহলে এসওপি এর সাথে এসওপি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে 10 যোগ করতে হয়। তার মানে এটা 17 গ্রুপের, বা সরি হ্যাঁ পর্যায় না, এটা গ্রুপ নাম্বার। গ্রুপ হচ্ছে 17, 5 আর 2 যোগ করলে 7 হয়, আর সাথে সাথে 10 যোগ করলে 17 হয়। তাহলে গ্রুপ নাম্বার 17 এ বাকিরাও কি আসলে একটা করে ইলেকট্রন গ্রহণ করতেছে কিনা চলো দেখি। তো ধরো ক্লোরিনের নিচে কি আছে, ক্লোরিনের উপরে আছে। আচ্ছা প্রথমে আমরা লিখি আগে পর্যায় 17 এর মৌলসমূহগুলো। কপি হচ্ছে আমার
তো খেয়াল করো পর্যায় সিমেন্টের মৌলগুলো হচ্ছে পর্যায় পর্যায় 17 কেন বলতেছি, গ্রুপ 17। এটা হচ্ছে গ্রুপ 17 এর তাই তো বলছি পর্যায় 17 অফ দ্য এক্সিস্ট পয়েন্ট। থ্যাংক ইউ। 5 + 2 = 10, +10 17। তার মানে এটা হচ্ছে গ্রুপ 17। এখন গ্রুপ 17 এর বাকিগুলোর কি অবস্থা চলো দেখে আসি। তো আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ? জি হ্যালো। ভাই শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, জি তো আচ্ছা ভাইয়া। তোমার হচ্ছে হলো তোমার হচ্ছে হলো যেহেতু আমাদের হচ্ছে এখানে কি বলে ইলেকট্রন বিন্যাস অনেক বড় বড় হবে, তো তোমাদের ইলেকট্রন বিন্যাস লেখা আরেকটা নিয়ম শিখাই দিই। সেটা হয়তো বা এর আগে কখনো দেখো নাই। সো ইলেকট্রন বিন্যাসের তোমার হচ্ছে হলো এটা বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস দ্বারা ইলেকট্রন বিন্যাস। নিষ্ক্রিয় গ্যাস দ্বারা ইলেকট্রন বিন্যাস। সো খুব সিম্পল একটা তোমাকে যদি উদাহরণ দেয় তাহলে তুমি বুঝতে পারবা যে নিষ্ক্রিয় গ্যাস দ্বারা ইলেকট্রন বিন্যাস বোঝাতে কি বোঝাচ্ছে। সো খেয়াল করো যে তোমার আর্গনের তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস কত বলো তো? আর্গনের ইলেকট্রন সংখ্যা কত এটাকে বলো। 18। আচ্ছা 18। আচ্ছা, আর নিয়নের 10, তাই না? নিয়নের 10 না? জি ভাই আচ্ছা দেখো, এখন নিয়ন ধরো, আমি নিয়ন হচ্ছে 10। নিয়ন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, এটা হচ্ছে নিয়নের ইলেকট্রন বিন্যাস। তো সাপোজ যে তুমি ধরো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করবা, অ্যালুমিনিয়াম 13, তার মানে তুমি কি লিখবা 1s2 2s2 2p6 3s2 3p1। এখন ধরো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখবা 17। সো ধরো 1s2 2s2 2p6 3s2 3p5 এভাবে লিখবে না? খেয়াল করো তো প্রত্যেকটা জায়গা যেহেতু তুমি নিয়নের পরবর্তী হচ্ছে পর্যায়টা নিছো, নিয়ন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আছে আর অ্যালুমিনিয়াম ক্লোরিন এরা হচ্ছে তৃতীয় পর্যায়ে আছে। তো এখন পরবর্তী পর্যায়ে নিছো, তো খেয়াল করো তো তুমি আগে এর আগের পর্যায়ে সবগুলো লিখছো না? দেখো তো এইটুকু এখানেও কমন আছে, এইটুকু তোমার এখানেও কমন আছে। আবার এইটুকু এখানেও কমন আছে। সো তুমি চাইলেই এটাকে এইভাবে লিখতে পারো যে নিয়ন 3s2 3p1। তুমি চাইলেও এটাকে লিখতে পারো নিয়ন 3s2 3p5। কারণ দেখো তো এইটুকু হচ্ছে তোমার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, এটাও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, এটাও নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখো ধরো আমি যদি ফেরাসেরটা আমি একটু আগে যেহেতু ফেরাস করে আসলাম, তো ফেরামেরটা যদি আমি আবার করি যেহেতু Fe26, সো এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2, তার মানে হচ্ছে 3p6 3d6 4s2। তো আবার তুমি এই ফেরাসের ক্ষেত্রে এর আগের সর্বনিকট নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে আর্গন। সো আর্গনের যদি আমি ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি, সো এখানে দেখবা যে আর্গন সমান সমান লেখা যায় 1s2 2s2 2p6 3s2 3p6। তো এখন তুমি খেয়াল করো তো এই আর্গনের ইলেকট্রন বিন্যাস এখানে যেমন আছে এই ফেরাসের মধ্যে আছে না? সো যেহেতু আছে তার মানে এটাকেও তুমি রিপ্লেস করে লিখতে পারবা
যে এফ ই 3d6 4s2, বুঝতে পারছো? সরি, এফি কেন, আর্গন আর্গন আর্গন। আর এই সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ওকে। কারো কোনো কনফিউশন আছে? আলিশা? ভাইয়া হচ্ছে উপরে যে বলছেন যে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হয়, গ্রহণ করে দেওয়ার ধনাত্মক আয়ন কিভাবে হয়? আচ্ছা, এটা বলবো না, ঋণাত্মক আয়ন। ইলেকট্রন গ্রহণ করে অবশ্যই ঋণাত্মক আয়ন। এটা ক্লোরিন 3p6, এটা ক্লোরিন মাইনাস, এবং এটা নেগেটিভ। এটা ক্লোরিন মাইনাস, Cl মাইনাস। আচ্ছা, 17 কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা, এটা আবার ভুল করিও না। আচ্ছা, এটা কনফিউশন না রাখার জন্য এখানে এটা ভেবে লেখো। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এরকম, ক্লোরিন মাইনাস এর ক্ষেত্রে, বুঝতে পারছো? এবার ঠিক আছে আলিশা? জি ভাইয়া। আচ্ছা রাইসা, এই পর্যন্ত বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। বুঝছো? আচ্ছা ঠিক আছে। তো এখন দেখো যে আমি যদি এখন গ্রুপ 17-এর সবারটা চিন্তা করি, গ্রুপ 17 বলতে কেন আমি গ্রুপ 17-এর সাথে তুলনা করতেছি, কারণ ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপের একটা বান্দা, যাকে পাইছিলাম যে ও তোমার হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে। এখন আসলে কি গ্রুপ 17-এর বাকিগুলাও একই ইলেকট্রন গ্রহণ করতেছে কিনা, বা একটা ইলেকট্রন গ্রহণ করতেছে কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। কারণ আমাদের পর্যায় সারণীর তথ্য অনুযায়ী যাদের গ্রুপ নাম্বার সেম, তাদের ইলেকট্রন বিন্যাস সেম, এবং যাদের ইলেকট্রন বিন্যাস বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস সেম, তারা একই ধর্ম প্রদর্শন করবে। তো এটা ভেরিফাইয়ের জন্য আমরা গ্রুপ 17-এর বাকি তোমার হচ্ছে মৌলগুলোকে একটু অবজার্ভ করব। খেয়াল করো কি হয়। তো এখানে দেখো যে ধরো হচ্ছে গ্রুপ 17, গ্রুপ 17 এখানে দেখো ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে তোমার, এটা ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে যেহেতু 9, এটা ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p, তোমার হচ্ছে 5। এবং খেয়াল করো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি। এরপরে তুমি খেয়াল করো তোমার হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে Cl, এটার ক্ষেত্রে তোমার 17, সো এটার জন্য আমার হচ্ছে 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2 3p5, 3s2 3p5। সো এটার সর্বশেষ কক্ষপথ তুমি খেয়াল করো 7টি। এবং তুমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারতা যে এটা যেহেতু নিয়নের, এই জন্য এটা আমি নিয়ন দিয়ে Ne রেখে তোমার হচ্ছে 3s2 3p5 লিখতে পারি। বুঝতে পারছো? এটা কিন্তু আমি লিখতে পারি। আচ্ছা, এখন ব্রোমিনের ক্ষেত্রে দেখো, ব্রোমিন বা Br তোমার হচ্ছে 35। এটার জন্য আমি লিখতে পারি তোমার এর আর্গন, যেহেতু আমি একটু আগে বুঝাইছি যে তোমার আর্গন বলতে এখানে কি বোঝাচ্ছে, আর্গনের ইলেকট্রন বিন্যাসটা এখানে আসবে, তারপরে 3d10 আসবে, এরপরে তোমার হচ্ছে 4s2, তারপরে আসবে 4p5। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। আবার আয়োডিন যেটা হচ্ছে 53, এটার ক্ষেত্রে খেয়াল করো যে হচ্ছে এটা আসবে হচ্ছে ক্রোমিয়াম, সরি ক্রোমিয়াম না তো, এটা ক্রিপ্টন। সো এবার আসবে তোমার হচ্ছে 3d10
5s2 5p5। এরপরে ধরো অ্যাস্টানিন, এটা হচ্ছে তোমার 85। এটা হচ্ছে তোমার জেনন, ইলেকট্রন বিন্যাস আসবে। তারপরে 4f14 আসবে। তারপরে হচ্ছে তোমার, আচ্ছা দাও, আয়োডিনের ক্ষেত্রে একটু ভুল গেছে, এটা ঠিক করে না, আয়োডিনেরটা 4d10 হবে, 4f14 হবে। তারপর হচ্ছে 5d10 হবে। দেন তোমার হচ্ছে 6s2 হবে। দেন 6p5 হবে। আচ্ছা এগুলো লাগবে না, আমি জাস্ট এমনি তোমাদের হচ্ছে বোঝানোর জন্য বলতেছি, যদি এটা দিবে না কখনো। তো 10 তোমার হচ্ছে 10s আইনের জন্য আমার রেডন। এরপরে তোমার হচ্ছে 5f14, 6d10, 7s2, দেন হচ্ছে 7p5। তো খেয়াল করো যে এখানে তোমার সবার শেষ কক্ষপথের দিকে তাকাও। সবার যদি আমি শেষ কক্ষপথগুলো হাইলাইট করি, যে 4s2 4p5, এরপরে তোমার হচ্ছে 5s2 5p5, এরপরে তোমার 6s2 6p5। আচ্ছা, এরপরে 7s2 7p5। এবং খেয়াল করো সবার সবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস একই কিনা। এখানে দেখো সবার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস একই। সকলের সর্বশেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন থাকায় গ্রুপ 17-এর সকলে একটি করে ইলেকট্রন গ্রহণ করবে। বুঝতে পারছো সবাই? এই সবাই বুঝতে পারছো? কথা বলো। জি ভাইয়া বুঝছি। ইলেকট্রন বিন্যাস না বুঝলেও হবে, কারণ ইলেকট্রন বিন্যাস তোমার সর্বোচ্চ ব্রোমিন পর্যন্ত দিবে, তারপর আর দিবেই না তোমাদের যে ইয়াতে, আর সর্বোচ্চ আয়োডিন দিতে পারে, এর বেশি যাবে না, মানে এফ এ ঢুকবেই না, বুঝছো? এফ এ যাবে না। সো ইলেকট্রন বিন্যাস না বুঝলে অসুবিধা নেই, বাট লজিক্যাল কথা চিন্তা করো, লজিকটা বুঝছো, যে হচ্ছে প্রত্যেকটা গ্রুপের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস সবসময় সেম থাকবে। কারণ দেখো ইলেকট্রন বিন্যাস যদি সেম না থাকতো তাহলে কিন্তু গ্রুপে ঢুকতো না। কারণ দেখো লজিক্যালি তুমি যদি চিন্তা করো, যে এখানে গ্রুপ যখন লিখছি, সর্বশেষ কক্ষপথের এস আর পি এর যোগফল নিছি, নিয়ে 10 যোগ করছি, তো সবার যখন এস ও পি এর মান একই, তখনই তো তাদের মান হচ্ছে গ্রুপ 17 আসছে। তার মানে গ্রুপ 17টা আসার পিছনেও কিন্তু তোমার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসটাই কাজে লাগছে। সো এই জন্যই গ্রুপ নাম্বারটার উপর ভিত্তি করে একই গ্রুপের সকল পদার্থের বা মৌলের ধর্ম একই হয়। বুঝতে পারছো সবাই? বুঝছো সবাই? জি ভাইয়া বুঝছি। আলিশা, রাইসা? জি ভাইয়া বুঝছি। রাইসা তুমি বুঝছো? জি ভাইয়া বুঝছি। জুবায়ের তুমি কি করতেছো? হ্যালো, লিখতেছিলাম ভাইয়া। তোমার লেখা শেষ হয়েছে? জি শেষ। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে খেয়াল করো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমার
ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এখানে ভার্ডিকটা যদি আমি লিখি বা সর্বোপরি তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় ও মৌলসমূহের অনেক ধর্ম ব্যাখ্যা করা যায়। তো এই যে তোমার হচ্ছে মৌলের অবস্থান ও মৌলসমূহের ধর্ম ব্যাখ্যা করা যায়, এই জন্যই তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এই জন্য তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই পর্যন্ত আর কার কোনো কনফিউশন বা কোনো কিছু আছে? কারো কনফিউশন নেই? আচ্ছা, তাহলে আমি কনফিউশন সৃষ্টি করছি। আচ্ছা বলো তো, তোমার হচ্ছে হাইড্রোজেনকে, ধরো আমি একটা জিনিস বললাম যে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ না দিয়ে কোন গ্রুপে দেওয়া যেত বলো তো? কেউ কি লজিক্যালি বলতে পারবা? হ্যাঁ, 18 নং গ্রুপে দেওয়া যেত না? 18 নম্বর গ্রুপে কিভাবে দেবে? 18 নম্বর গ্রুপে তো হিলিয়াম অলরেডি বসে আছে, যে ওর সবগুলো ইলেকট্রন পরিপূর্ণ। সরি, ওটা 17 কেন যেতে বলো তো? ভাই, কারণ দেখেন ওটা হলো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, অথবা আরেক দিক থেকে দেখলে যেটা ওটা মানে গ্যাস, সবগুলো ওটা গ্যাসীয় পদার্থ না, তাই তো? তো না, কে বলছে? আয়োডিন তো গ্যাস না। হাইড্রোজেন গ্যাস না? হাইড্রোজেন গ্যাস, আয়োডিন তো গ্যাস না। আয়োডিন না, হাইড্রোজেন বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, তারপর তো এই যে কয়েকটা বৈশিষ্ট্য মিল পাওয়া যায় এদের। হ্যাঁ, এরপরে হলো আর কি বৈশিষ্ট্য দেবো? যাই হোক, এই বৈশিষ্ট্যের কারণে ওদের কি পাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, তুমি সবচেয়ে বড় বৈশিষ্ট্যটাই বলে ফেলছো, অসুবিধা নেই। হ্যাঁ, হাইড্রোজেনকে গ্রুপ 17 এ দেওয়া যায়, কারণ গ্রুপ 17 এর মৌলগুলো দেখো তো একটা করে ইলেকট্রন গ্রহণ করে, এবং হাইড্রোজেনে কিছু কিছু সময় একটা ইলেকট্রন গ্রহণ করে। সো একটা ইলেকট্রন গ্রহণ করে, এটা কোন তোমার হচ্ছে হলো গ্রুপের হচ্ছে ধর্ম, সেটা হচ্ছে গ্রুপ 17 গ্রুপের ধর্ম। তো হাইড্রোজেনকে গ্রুপ 1 এ দেওয়া হয়েছে, যদি গ্রুপ 1 এ না দেওয়া যেত তাহলে হাইড্রোজেন অবশ্যই গ্রুপ 17 এর একটা অংশ থাকতো। সো এটা নিয়ে মতবিরোধ আছে। সো এই মতবিরোধ গুলা নিয়ে হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, এই টপিকটার আলোচনা। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। চলো, ব্যতিক্রম। আচ্ছা, এক চোখে যদি আমি ব্যতিক্রম দেখি, প্রথম ব্যতিক্রমটা ধরো হচ্ছে পর্যায় সারণী যদি তুমি একবার দেখো, তাহলে দেখবা যে হচ্ছে ফার্স্টে তোমার হচ্ছে হাইড্রোজেনের অবস্থানটা চোখে পড়বে, কারণ হাইড্রোজেনটা এক কালার দিয়ে দেওয়া আছে, বাকি সবগুলো হচ্ছে ওর গ্রুপের অন্যান্য কালার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কালার তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন মাঝে মধ্যে একটা করে ইলেকট্রনও গ্রহণ করে, বাট গ্রুপের অন্য কেউই কখনো ভুল করেও একটা ইলেকট্রন গ্রহণ করবে না। তাহলে হাইড্রোজেনকে গ্রুপ 17ও দেওয়া যেতে পারতো। তো গ্রুপ 17 এবং হাইড্রোজেন গ্রুপ 1, এটা নিয়ে এখনো মারামারি আছে। তারপরে ধরো তোমার হচ্ছে হিলিয়ামের অবস্থান,
তার গ্রুপ নাম্বার হচ্ছে তোমার 2 আসার কথা, কিন্তু সে বসে আছে গ্রুপ 18-এ। এবং গ্রুপ 18-এর বাকিরা যেভাবে গ্রুপ 18-এ গেছে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, ও কিন্তু যাইতে পারে নাই। তারপরে হচ্ছে ল্যান্থানাইট ছাড়ি, নিচে একটা বড় মানে হচ্ছে হলো লম্বা লাইন দেওয়া হয়েছে তোমার হচ্ছে ল্যান্থানাইট ছাড়ি এবং অ্যাক্টিনাইট শাড়ির। সো এই শাড়িটার জন্য তোমার হচ্ছে একটা বিরোধ দেখা দিছে। সো এই তিনটা মোটামুটি হচ্ছে টোটাল হচ্ছে পর্যায় সারণীর তোমার হচ্ছে ব্যতিক্রম, যেটা আমরা এক চোখে বুঝতে পারি। এবং এগুলোর ব্যাখ্যা তোমার হচ্ছে আমরা আজকে পড়বো না কালকে পড়বো, কালকে পরে বেটার মনে হয়, কারণ এটা নিয়ে অনেক বলার আছে। আর কালকে আমরা হচ্ছে এটা পড়ে মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেইখানে প্রবেশ করব। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তো আজকের পড়াটা কি সবাই বুঝতে পারছো? মানে তোমার আর ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝবা যে ত্যাগ। আচ্ছা আর একটা জিনিস বলে রাখি যে এখানে Fe2+ বেশি স্থায়ী নাকি Fe3+ বেশি স্থায়ী বলো তো? Fe3+ না Fe2+ কোনটা বেশি স্থায়ী বা কোনটা বেশি সুস্থির? 2+, কত? Fe2+, আলিশা বলো তো। 3+ ও হয়। আলিশা পারবা? জি ভাইয়া বলেন। Fe2+ আর Fe3+ এর ভিতর কোনটি বেশি সুস্থির? এফি হচ্ছে 3+, কেন বলো তো? কারণ Fe3+ হচ্ছে মানে সর্বশেষ মানে ইলেকট্রন কম গ্রহণ করতে হবে Fe2+। ইলেকট্রন কি করে? মানে অষ্টক নিয়ম পূরণের জন্য Fe2+ কে Fe3+ থেকে কম ইলেকট্রন গ্রহণ করতে হবে। এটা আর একটু চিন্তা করো। আর এনিওয়ান তাও অর্ধপূর্ণ অবস্থা থাকে, অর্ধ। কোনটা? Fe3+। হ্যাঁ এটা হচ্ছে অ্যান্সার যে Fe3। দেখো আমরা যখন পড়ছিলাম তখন দেখো তো যে Fe2+ এবং Fe3+ এর মধ্যে ধরো হচ্ছে আমরা যখন পড়ছিলাম তখন বলছিলাম যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ যে তোমার উপশক্তি স্তরগুলো আছে এগুলো অধিকাংশ সুস্থিতিশীল বা স্থিতিশীল। তুমি খেয়াল করো যে Fe2+ এবং Fe3+ এর মধ্যে কোনটার উপশক্তি স্তর অর্ধপূর্ণ? D5 বা 3D5। তো 3D5 হওয়ার কারণে তোমার Fe3+ হচ্ছে বেশি সুস্থিতিশীল। বুঝতে পারছো আলিশা? বুঝছো? এই সবাই বুঝছো? পরীক্ষায় দিছিলাম। হ্যাঁ পরীক্ষা দিয়েছিলাম তো। কি লিখছো? আমি এখনো আজকে খাতা দেখবো। তুমি কোন ব্যাখ্যা দিছিলা? হয় নাই ব্যাখ্যা, খালি Okay, ঠিক আছে। Fe3+ ওইটা লিখছি কিন্তু ব্যাখ্যা হয়। ওকে ব্যাখ্যাটা হচ্ছে 3D5 মানে যেটা 5 ওইটা হচ্ছে তোমার বেশি সুস্থিতিশীল এই জন্য। আচ্ছা এটা অ্যাকচুয়ালি এর আগের অধ্যায়েরই পড়া, তাও এই অধ্যায়ে একবার রিক্যাপ দিলাম। আচ্ছা এটা বেশি সুস্থিতিশীল, সুস্থিতিশীল কারণ ডি অর্ধপূর্ণ। এটাই তুমি তুমি যদি এক্সপ্লেন করো তাহলে তোমার অ্যান্সার কারেক্ট হবে। সবাই কি বুঝছো? রাইসা বুঝছো? জি ভাইয়া বুঝছি। তুমি কি অর্ধপূর্ণ তুমি কি অর্ধপূর্ণ পরিপূর্ণতা ছিল রাইসা? অবশ্যই। ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আদনান বলো। ভাই আপনি কি কিছু বলতেছেন? হ্যাঁ অনেকক্ষণ ধরে তো বললাম যে Fe2+ না Fe3+ কোনটা বেশি সুস্থিতিশীল? আচ্ছা যাই হোক। তোমাকে আচ্ছা, আজ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। সরি। Fe2+ না Fe3+ কোনটা বেশি স্থিতিশীল? অবভিয়াসলি Fe2+ স্থিতিশীল বেশি হওয়ার কথা। কেন কেন কেন? কারণ এটা হলো আচ্ছা ওয়েট এক সেকেন্ড। Fe2+ ধাতু না, হ্যাঁ এটা ত্যাগ করে বেশি। সরি ভাই, Fe3+ টা বেশি
স্থিতিশীল হওয়ার কথা, কারণ হলো ভাই এটা ধাতু। ধাতু হলো যেহেতু ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে কক্ষপথ পূরণ করতে সক্ষম হয়, তো যতটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে তত হলো সে মানে হতে পারবে, কি বলে, স্থিতিশীল হতে পারবে। এবং তার যদি শেষ অরবিটালটা পূর্ণ হয় তাহলে, এবং অর্ধ পূর্ণ অথবা পূর্ণ হয়, তাহলে সে হলো করতে পারবে, এই জন্য। এর আগের ব্যাখ্যাগুলা হয় নাই, লাস্টের ব্যাখ্যাটা ঠিক আছে যে ডি অরবিটাল অর্ধপূর্ণ। এখানে যেহেতু কোনো একটা মৌলের সর্বশেষ অরবিটাল যদিও অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে তাহলে সেটা বেশি স্থিতিশীল হয়। তো এখানে দেখো ডি অরবিটাল কি বেশি স্থিতিশীল না, মানে তোমার হচ্ছে অর্ধপূর্ণ, এই জন্যই শুধুমাত্র এটা স্থিতিশীল, অন্য কোনো কারণ না। বুঝতে পারছো? ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আসলে এটা কিন্তু- আপনার অডিওটা এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, এই কিছু করতে। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু বারবার বলতেছি কারণ এটা পরীক্ষা আসার মতো, এটা ভালো করে মাথায় না, এটা পরীক্ষা আসার মতো, এবং এটা বোর্ড পরীক্ষায় আসছিল মনে হয় কোনো একটা জায়গায়। ওকে ঠিক আছে, তাহলে Maybe আজকে এটা 2023 সালে। আগের একটু স্লাইডে যাবেন, কোন স্লাইডে? আগের একটা স্লাইড, কোন স্লাইড বলো? 2 নাম্বারটা। এটা? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা লেখি নাই তখন। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে লিখে নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে কিন্তু 3টায় ক্লাস, বিকাল মানে সরি দুপুর 3টায়। ওকে, কেউ লেট করিও না। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু